নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি গোয়ালপুকুর বিধানসভার যে আমজনতা প্রার্থী রয়েছে উনি। আজকে আমরা নর্থ বেঙ্গল টিভির সরাসরি মুখ সম্প্রসারণে ওনার সঙ্গে কথা বলবো এবং 2026 বিধানসভা নির্বাচনে ওনাদের পার্টির কি কর্মসূচি রয়েছে এবং কিভাবে ওনারা এই বিধানসভা নির্বাচনে গোয়ালপুকুরের মতো জায়গায়, যেখানে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী মন্ত্রী রয়েছেন, সেই জায়গায় ট্যাকেল করবেন। বলছি দাদা নমস্কার, আপনাকে নর্থ বেঙ্গল টিভির মুখোমুখি সম্প্রচারণ আপনাকে স্বাগত। বলছি আগামী 23 তারিখ উত্তর দিনাজপুরে ভোট এবং আপনি যেই গোয়ালপুকুর বিধানসভার প্রার্থী সেখানেও ভোট। প্রাথমিক প্রতিক্রিয়া কি, শুভেচ্ছা বার্তা এবং কীভাবে ধন্যবাদ জ্ঞাপন করবেন গোয়ালপুকুরের সাধারণ মানুষকে? আমি সর্বপ্রথমেই গোয়ালপুকুর বিধানসভার অন্তর্গত হিন্দু, মুসলিম, শিখ, জৈন, পারসিক যারা আছেন সকল মানুষকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি তৌহিদ আহমেদ খান, আরটিআই অ্যাক্টিভিস্ট এবং পেশায় 16 বছর শিক্ষকতা করছি। আমি পূর্বে AIMIM অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের পার্টির কোর কমিটি মেম্বার ছিলাম এবং বর্তমানে এখন আমাদের প্রাণের প্রিয় আম জনতা উন্নয়ন পার্টি AJUP পার্টির চেয়ারম্যান সাহেব মাননীয় হুমায়ুন কবির মহাশয় সাহেবের দলের সাধারণ সম্পাদক রাজ্য। আমি গোয়ালপুকুর বিধানসভায় কন্টেস্ট করতে চলেছি এবং আমার পূর্ণ আস্থা রয়েছে যে গোয়ালপুকুর বিধানসভায় 78% মুসলমান বসবাস করে, মেজরিটি মুসলিম কনস্টিটিউয়েন্সি। কিন্তু আমি ঘুরে ঘুরে দেখছি যে গোয়ালপুকুরের প্রত্যন্ত জায়গাগুলো মিনিস্টার থাকা সত্ত্বেও রাস্তাঘাট থেকে আরম্ভ করে, পানীয় জল থেকে আরম্ভ করে, হাসপাতাল থেকে আরম্ভ করে, বিদ্যালয় থেকে আরম্ভ করে কোনো কিছু জিনিসই স্বয়ং সম্পূর্ণ নয়, উপযুক্ত নয়, মানুষের সুবিধার উপযুক্ত নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, গোয়ালপুকুরবাসী আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আমি 100% নিশ্চিত এবং এই সিট থেকে আমরা ভারী সংখ্যায়, আমরা বড় মার্জিনে আমাদের AJUP জোট প্রার্থী আমি পাশ করব এবং আমি 6 মাসের মধ্যে 5টি উর্দু মিডিয়ামের স্কুল প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা আমি করছি। আমার MLA ল্যাড শুরু হোক আর নাই হোক, আমি 5টি উর্দু মিডিয়াম স্কুল উইদিন 6 মান্থ আমি ইমপ্লিমেন্ট করব ফর গোয়ালপুকুর এরিয়ার মানুষদের জন্য। আমি বলছি যে আপনি দেখা যাচ্ছে আমজনতা পার্টির ক্যান্ডিডেট এবং সেখানে যে আপনার বিরোধী যে থাকবে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী শাসক দলের, এবং দেখা যাচ্ছে আপনি সেই জায়গাতে গিয়ে কীভাবে সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করবেন? যে মানে তারা তো বিগত 15 বছর 2011 পরের থেকে শাসক দল, তারা কিভাবে আপনি সেই জায়গাটাকে ট্যাকেল করবেন বা ভরপাই করবেন সেই জায়গাটা? উনি শুধু নন, ওনার মতো 43-44 জন MLA, ওনাদের দলের যিনি সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাদের গলা টিপে রেখেছিল। ওনাদেরকে কেন, আমি গোলাম রব্বানী সাহেবকে জিজ্ঞাসা করছি, আপনি তো একজন মন্ত্রী। আমরা যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করছিলাম, সারা রাজ্যব্যাপী 1,43,360 একর জমি আছে ওয়াকাফের, আমার RTI আছে। ওয়াকাফ বোর্ড প্রোভাইড করেছে 22/2/2022 তারিখে প্রায় এতগুলো সম্পত্তিকে রক্ষা করার জন্য যখন আমরা নেমেছিলাম, আপনার সুপ্রিমো আমাকে জেলে বন্দি কেন করেছিল? কালা আইন বানিয়েছে কেন্দ্রীয় সরকার, আপনারা সেটাকে অ্যাপ্রুভ কেন করেছেন? উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন। আমরা বলেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ওয়াংসি পোর্টালে অলরেডি তথ্য রয়েছে। ওয়াক অ্যাসেসমেন্ট, ওয়াক
অ্যাসাইনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইন ইন্ডিয়া নতুন করে উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করার দ্বিতীয়বার কেন প্রয়োজনীয়তা হলো? আমার নিশ্চিত ধারণা এই তথ্য নিয়ে এরা এই সমস্ত ওয়াকাফ প্রপার্টি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, দরগা, কবরস্থান যা আছে, যেহেতু আইন পাশ হয়ে গেছে, এগুলোকে এরা হ্যাক করবে, এগুলোকে এরা নিয়ে নেবে, সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করবে। ঠিক যেমনভাবে দিল্লির জামা মসজিদকে করেছে, যেমনভাবে তাজমহলকে করেছে, আচ্ছা, যেমনভাবে মুর্শিদাবাদের হাজারদুয়ারিকে করেছে। প্রতিটি ওয়াক বাই ইউজার প্রপার্টি সেকশন 3R পরিষ্কারভাবে বলছে যে ওয়াক বাই ইউজারকে তারা অ্যালাউ করবে না। কেন করবে না? হাজার হাজার বছর ধরে দেবত্ব সম্পত্তি যদি, হিন্দু মন্দিরের সম্পত্তি যদি সুরক্ষিত থাকতে পারে, তাহলে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তি কেন সুরক্ষিত থাকবে না? বলছি, দেখা যাচ্ছে আপনি যে কথাটা বললেন ওয়াকাফের বিষয়ে, যে সমস্ত কথাগুলো আপনি বললেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা বারবার বলেন যে আপনারা এই পশ্চিমবঙ্গে শুধু বিজেপির তৃণমূলের ভোট কাটতে এসেছেন এবং বিজেপির বি টিম হয়ে এসেছেন এই মোটামুটি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। কি বলবেন? বাবুল সুপ্রিয় কি করলো? শুভেন্দু অধিকারী কোন ফুলে ছিল? শুভেন্দু অধিকারী দিদিমণির কোলে ছিল না, ছিল না, তার তৈরি। বাবুল সুপ্রিয় আসানসোলে গেল, ইমাম রশিদের ছেলেকে ধরে খুন করে দিল, এসে কোলে উঠে গেল, মন্ত্রী হয়ে গেল। কিছুদিন আগেও আমরা দেখেছি যে রাজ্যসভায় 4 জন এমপি সিলেক্ট হওয়ার জন্য এমন একজন মুসলিম ক্যান্ডিডেটকে, মহিলা ক্যান্ডিডেট তানভীর নাসরিন, যে RSS এর মেম্বার, তাকে সিলেক্ট করেছিল, প্রবল চাপে মাথা নত করেছে। এই ইন্টেনশনটা কার? কে? বিজেপির বি টিম। আমরা বি টিম নয়, সি টিম নয়, আমরা এ টিম। আমরা ভারী সংখ্যা নিয়ে 100-র বেশি সিট নিয়ে আম জনতা উন্নয়ন পার্টি এবং AIMIM পার্টির জোটবন্ধন আমরা বিধানসভার মধ্যে প্রবেশ করছি। এবং আমরা প্রথমে এই কালা ওয়াকাফ আইন, কেন উনি পারলেন না? কেন? তামিলনাড়ু তো পেরেছে, উনি কেন পারলেন না বিধানসভায় বিল করে এটাকে আটকে দেওয়ার জন্য? এবং উনি বরঞ্চ বলেছিলেন যে ওয়াকাফ নিয়ে যদি এইখানে কেউ আন্দোলন করে, তার সবচেয়ে বিরোধী বেশি গুলোগুলি করবেন না, দিল্লি চলে যান বলেছিলেন। দিল্লি কে যায় দেখা যাক। আমরা প্রতিটি গোয়ালপুকুরবাসীকে আমরা বলতে চাইছি, তৃণমূলের কোন নেতা, কোন চুটকে চাটকে নেতা আপনাদের বাড়িতে যাবে, টাকা নিয়ে যাবে। এরা কাটমানি খায়, এরা টাকা নিয়ে যাবে, আর গ্যাস যখন দেবে তখন 2500 টাকা গ্যাসের নেবে। এরা টাকা নিয়ে যাবে, আপনি আধার কার্ড সংশোধন করতে যাবেন, SRL লাইনে দাঁড়াবেন, 1000 টাকা করে নিয়ে নেবে। যে 1000 টাকা আপনাকে দিচ্ছে সেটা আবার ঘুরিয়ে নিয়ে নেবে। এই জন্য গোয়ালপুকুরবাসীকে বলবো, আপনারা নিশ্চিন্তে থাকুন, আরামে থাকুন। আমার হাতে দায়িত্ব তুলে দিন। গোয়ালপুকুরবাসী প্রাণ ভরে আশীর্বাদ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, গোয়ালপুকুরবাসীর জন্য সর্বপ্রথম উইদাউট এনি রেজুলিউশন আমি দায়িত্ব নিয়ে বলছি, 6 মাসের মধ্যে MLA ল্যাড শুরু হওয়ার আগে 5টা উর্দু মিডিয়ামের স্কুল করে দেখাবো, তারপরে আমি MLA ল্যাডের কাজ করব। যেটা দেখা যাচ্ছে বর্তমান শাসক দল ওনারা বলছেন যে ওনার বিভিন্ন রকম সমাজমূলক যেগুলো প্রকল্প রয়েছে, কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী, বিভিন্ন রকম প্রকল্প করেছেন। কিন্তু আমরা একটা বিষয় দেখেছি বারবার, যেটা শিক্ষার ক্ষেত্রে 2011 বামফ্রন্ট সরকার যাওয়ার পরে SSCটা তেমনভাবে নিয়োগ হতে পারেনি। এবং যেখানে ভারতবর্ষের বেশিরভাগ যারা মানুষ রয়েছে যুবর দিকে, সেই জায়গা দাঁড়িয়ে কর্মসংস্থান এবং গোয়ালপুকুর থেকে পরিযায়ী শ্রমিক কেরালা, গুজরাট এবং এসে যায়, মধ্যপ্রদেশে যায় কাজ করতে। কি বলবেন? এখন এডুকেশন সিস্টেম ওয়েস্ট বেঙ্গলের ভেঙে দিয়েছে এই গভর্নমেন্ট। কেন ভেঙেছে? ডিউ টু দ্য করাপশন। এত পরিমাণে দুর্নীতি করেছে, পুরো পরিবেশ, ওয়েস্ট বেঙ্গলের পুরো পরিবেশ এরকম আছে যে শিক্ষক মানেই চোর শিক্ষক। এই পরিবেশ কে তৈরি করেছে? এই সরকার তৈরি করেছে। এই দুর্নীতি কে করেছে? মমতা ব্যানার্জি সরকার করেছে। ফলে শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে।
আমরা একেবারে গোড়া থেকে এলিমেন্টারি সিস্টেম থেকে ইউনিভার্সিটি পর্যন্ত প্রতিটা, আপনি একটি ক্লাস 8-এর ছেলেকে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটি স্কুলে যান, 8-এর ছেলেকে গিয়ে একটা নামটা লিখতে বলেন, পারবে না। তার নাম লিখতে বললে পারবে না। এই অবস্থা কেন হলো? কে করেছে? আমরা ফাউন্ডেশনাল লিটারেসি, নিউমেরিক্যাল লিটারেসি একেবারে বিগিনিং থেকে, একেবারে এলিমেন্টারি স্টেজ থেকে, প্রাথমিক স্তর থেকে আমরা নতুন করে তৈরি করব। এই সরকার যে শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে, এই শিক্ষা ব্যবস্থাকে পুনর্নবীকরণ করতে হবে। এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে ডিআই এসআইয়ের রিক্রুটমেন্ট হয়। আপনি জানেন মাদ্রাসায় কোনো ডিআই নেই, মাদ্রাসায় কোনো রিক্রুটমেন্ট নেই। মাদ্রাসা এডুকেশন সিস্টেমকে আমরা ঢেলে সাজাবো, ডিআই অফ মাদ্রাসা রিক্রুটমেন্ট করব এবং মাদ্রাসাকে আর্টিকেল 30-র মধ্যে এনে আমরা সংবিধানের 30 নম্বর ধারার মধ্যে নিয়ে এসে আমরা মাদ্রাসাকে একটা ইন্ডিপেন্ডেন্ট অটোনোমাস ইন্টেলেকচুয়াল এডুকেশন সিস্টেম বানাবো, যেখানে রোবোটিক সায়েন্স, যেখানে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো, যেখানে আপনার আইটিআই গুলোতে যেরকম আমরা টাই আপ করে দেবো, আইটিআই এর সঙ্গে মাদ্রাসা এডুকেশন সিস্টেমকে টাই আপ করে দেবো। ফলে মাদ্রাসায় হিন্দু মুসলিম সকলে পড়ে। এই কনসেপ্ট আছে অনেকের যে মাদ্রাসায় শুধুমাত্র মুসলিমরা পড়ে, কখনোই না। আপনাদের এখানে এসে দেখছি অবাক ব্যাপার যে মাদ্রাসায় প্রচুর পরিমাণে হিন্দু ভাইরা পড়ছে এবং 26% হিন্দু মাদ্রাসা মাধ্যমিক দিচ্ছে। তাদের কি কর্মসংস্থানের প্রয়োজন নেই? আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, এই কমিটমেন্ট দিচ্ছি। বলছি আপনাদের যে আমজনতা পার্টি রয়েছে এবং আপনাদের ওবিসি সাহেব যে রয়েছে, আপনার বেশিরভাগ দেখা যাচ্ছে আপনার যেখানে মুসলিম অধ্যুষিত এরিয়া বা বিধানসভা কনস্টিটিউশন রয়েছে সেখানে আপনারা প্রার্থী দিচ্ছেন। তাহলে তো আপনাদের বলা যায় কি আপনাকে বিজেপিকে ফায়দা করছে, বিরোধীরা বারবার আপনার আরোপটা আপনাদের লাগাচ্ছে। আমরা 3 মাসে আমাদের জন্ম এই দলটির। কেন জন্ম হয়েছেন আপনারা জানেন? কারণ সরকারি টাকায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় জনগণ, গরিব মানুষ, প্রান্তিক মানুষের, খেটে খাওয়া ভ্যান চালক মজুরের করের ট্যাক্সের টাকা নিয়ে দীঘায় জগন্নাথ মন্দির করেছেন, শিলিগুড়িতে মহাকাল মন্দির করেছেন। আমরা মন্দিরের বিপক্ষে নয়, আমরা হিন্দু সনাতন মানুষের পক্ষে, মন্দিরের পক্ষে, দেবত্ব সম্পত্তিকে রক্ষার পক্ষে, জল জঙ্গল জমির অধিকারের পক্ষে, আদিবাসী টুডু মুর্মু কিস্কু সোরেনদের পক্ষে। আমরা কখনোই আমরা মন্দিরের পক্ষে নয়, আমরা বিপক্ষে নয়, আমরা সবসময় মন্দিরের পক্ষে। কিন্তু আমরা সরকারি টাকায় মন্দির তৈরি করার বিপক্ষে। আমার হুমায়ুন কবির সাহেব চেয়ারম্যান, দলের চেয়ারম্যান, উনি তো সরকারি টাকায় মসজিদ করেননি। অপরাধ কি আছে? উনি সরকারি টাকা তো সাহায্য চাইছেন না। এই জায়গা থেকে যখন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারলেন যে হুমায়ুন কবিরকে আর আটকে রাখা যাচ্ছে না, তখন ওনাকে দল থেকে এই কাজের জন্য বহিষ্কার করেছেন। এ থেকেই প্রমাণিত হয়ে যায় যে কে বিজেপির বি টিম। আসলে উনি এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা প্রত্যেকেই একটি অফিসের সঙ্গে যুক্ত। RSS এর নাগপুরে ওদের টিকি বাঁধা আছে। এরা নাগপুর থেকে পরিচালিত হয়, এদের দুটো ফুল, কিন্তু একই অফিস থেকে এরা একই কারখানার থেকে তৈরি হয়েছে। বলছি দেখা যাচ্ছে আপনাদের যারা নেতা রয়েছে হুমায়ুন কবির বাবু, এবং আমরা দেখেছি লোকসভা 2024 লোকসভা ইলেকশনে ওনার একটা বিতর্কিত মন্তব্য, যে এখানে মন্তব্য হয়েছিল যে কোনো একটা পার্টিকুলার ধর্মের মানুষকে মানে ছাড় দিয়ে ভাগীরথীর ভাষা, এই নিয়ে পুরো গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবং পরবর্তী কালে হুমায়ুন বাবু সেটা প্রকাশ্য জনসভা থেকে ক্ষমাও পাঠাতে চেয়েছেন। কি বলবেন সবাই? এটাই তো হুমায়ুন কবির সাহেবের বড়ত্ব, যে উনি ওটা করেননি। ওনাকে বলা হয়েছিল যে এখানে ইউসুফ পাঠান হারতে চলেছে। কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ইউসুফ পাঠান হারতে চলেছে, হুমায়ুন তুমি কিছু একটা করো। কে ইনস্ট্রাকশন দিয়েছিল হুমায়ুন কবিরকে? কার দল ইনস্ট্রাকশন দিয়েছিল? হুমায়ুন কবির কখনোই এই নোংরামোর সঙ্গে আপোষ করতে রাজি নয়। হুমায়ুন কবির এমন একটি ইন্টেলেকচুয়াল, এমন একটি ব্যক্তিত্ব, একে সব দল ব্যবহার করেছেন। কংগ্রেস ব্যবহার করেছে, টিএমসি ব্যবহার করেছে। এখন হুমায়ুন কবির সাহেব বুঝতে পেরেছেন যে সত্যি সত্যি সবার মানুষের জন্য লড়াই করার জন্য কেউ নেই। তাই তিনি নিজে তার
হাল ধরেছেন এবং সারা রাজ্যে এবারে 192টা জায়গায় প্রার্থী দিচ্ছেন তিনি। মূলত এই যতগুলো আসনে আমরা প্রার্থী দিয়েছেন, কতটা আশাবাদী আপনারা, কতটা সিট পাচ্ছেন 26 আমরা পূর্ণ আশাবাদী যে আমরা 100-র অধিক আমরা সিট পাচ্ছি। যা পরিস্থিতি আমরা বাংলায় দেখতে পাচ্ছি যে 100-র বেশি সিট নিয়ে আমরা বিধানসভায় আগামী 26শে মে মাসের 6 তারিখের পর আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান একসঙ্গে দলীয়ভাবে আমরা করে আমরা লাড্ডু বিতরণ করব। যেখানে দেখা যাচ্ছে 294টার মধ্যে 148 সামথিং মেজরিটি লাগে, সেখানে আপনারা যদি 100 পান, পরবর্তীতে আপনারা মানুষ বলছে তাহলে আপনাদের একটা অনিশ্চয়তা থাকে, আপনারা কোন সেই শক্তির সঙ্গে যোগ দিবেন, তাহলে মানুষের সেই ভরসাটা থাকবে। আমরা সিএম হব, আমরা ডিসাইডিং ফ্যাক্টর, আমাদের নির্ণায়ক শক্তি আমরা। আমাদেরকে বাদ দিয়ে কেউ আমাদেরকে সরকার গঠন করতে পারবে না। তাই আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা সর্বপ্রথম আমাদের এই ইলেকশনে আমাদের সফলতা আমাদের 100% নিশ্চিত। এই সফলতার উপর ভরসা করে আমরা এগিয়ে চলেছি এবং আফটার ইলেকশন আপনারা দেখে নেবেন হুমায়ুন কবির সাহেব দায়িত্ব নিয়ে আমরা বলছি যে তিনি ঠিক উপযুক্ত ডিসিশন নেবেন এবং তার ডিসিশনে আমরা অ্যাপ্রিসিয়েট করবো। আগামী 23 তারিখ উত্তর দিনাজপুর তথা গোয়ালপুকুরে ভোট, গোয়ালপুকুরবাসীকে কি আহ্বান করবেন? আমি গোয়ালপুকুরবাসীকে আন্তরিকভাবে আমি দোয়া প্রার্থনা করছি এবং প্রত্যেককে বলছি কি আমার প্রণাম নেবেন। আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে বর্তমান সরকার, এই বর্তমান সরকারের যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা থেকে আমরা রেহাই পাই। এসআইআরে যে সমস্ত মানুষের নাম বাদ গেছে, আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এসআইআরে আমি 9 তারিখ, এই মাসের 9 তারিখে মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে কলকাতায় স্টেটমেন্ট দিয়েছি এবং সেখানে আপনারা যদি চান আমি প্রোভাইড করে দেবো তথ্য যে আমরা পরিষ্কার আমার 1 নম্বর ডেপুটেশনের 1 নম্বর কপিতে দেওয়া আছে যে 2026 সালের যে ইলেকট্রাল রোল পাবলিশ হয়েছিল ড্রাফট হিসাবে, অর্থাৎ ড্রাফট ইলেকট্রাল রোল 2026, সেই হিসাবে ইলেকশন কমিশনকে ভোট নিতে হবে। তা না হলে আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে এবং একজনও বাড়ির ভাই ভোট দেবে, বোন ভোট দেবে না। ভাই ভারতীয় নাগরিক আর বোন বাংলাদেশি, কোন দ্বিচারিতা চলছে? বাবা ভোট দেবে আর ছেলে বাংলাদেশি, ছেলে মায়ানমার থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে, পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে তো মিঠুন চক্রবর্তী এসেছে, বাংলাদেশ থেকে তো অসিত বাবুরা এসেছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে গোয়ালপুকুরের প্রতিটা মানুষ যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন, অনলাইনেও ওপেন করে দিয়েছে ইলেকশন কমিশন, যাদের ডিলিটেড হয়েছে তারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। প্রয়োজনে আমরা সর্বত্রভাবে আমরা সব জায়গায় গল্প করে আমরা টিম খুলেছি। আমাদের মানুষ সবাই তারা ঝাঁপিয়ে পড়েছে, তারা কাজ করছে এবং তাদেরকে যে ভোটদানের যে অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার প্রয়োগ করার জন্য আমরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি। বলছি আগামী 23 তারিখের পর 4 জুন যে আপনাদের 4 তারিখে যে রেজাল্ট রয়েছে, তারপরে যদি আপনাদের সেই গোয়ালপুকুর বলুন সারা পশ্চিমবাংলায় যদি ফল আশানুরূপ না হয়, তাহলে কি আপনাদের এই যে আন্দোলন বলুন বা আপনাদের যে এই নতুন পার্টির পদযাত্রা, সেটা কি কতখানি মানুষের পাশে? আমরা 100% নিশ্চিত। আমরা বাংলার কোনায় কোনায় যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আমরা 100% নিশ্চিত যে আমরা 100-র অধিক সিট নিয়ে আমরা বিধানসভায় প্রবেশ করছি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলার মানুষ আমাদের ওপর ভরসা করেছে এবং এই যে দিদি মোদির যে সেটিং, বাংলার সাধারণ জনগণ ধরে ফেলেছে। ধন্যবাদ তৌহিদবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই নর্থ বেঙ্গল টিভির মুখোমুখি সম্প্রসারণে সময় দেওয়ার জন্য। এবং আগামী গোয়ালপুকুর বিধানসভা থেকে আপনার রাজনৈতিক যাত্রা শুভ হোক এবং আপনার যে পার্টি রয়েছে আম জনতা পার্টি, হুমায়ুন বাবু এবং ব্যারিস্টার অসদুদ্দিন ওবিসি পার্টি আগামীতে পশ্চিমবঙ্গে ভালো একটি জায়গা দাঁড়াক। আমাদের নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে আপনাদের অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ।